শ্যামবাজারে শশীবাবু সকালবেলায় শশা খেয়ে সাইকেল চেপে সশরীরে শ্বশুর বাড়ি যায়। আমরা যারা কলকাতায় জন্মেছি, ছোটবেলায় উচ্চারণের জড়তা কাটাতে অনেকেই এই মজার ছড়াটা বা বাক্যটা বলতাম। এটার হয়তো বিভিন্ন সংস্করণ আছে, তবে এটি সবথেকে প্রচলিত ছিল বলে আমার মনে হয়। জানি না অন্যত্র এর চল ছিল কিনা। তা এই শ্যামবাজার বা শ্যামপুকুর নিয়ে আজকে আমি আমার এই প্রতিবেদন তোমাদের সামনে তুলে ধরবো। তা চলো বন্ধুরা, আমরা চলে যাই মূল ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি শ্যামপুকুর এবং শ্যামবাজার নিয়ে কটি কথা বলতে। আমার এক দর্শক বন্ধু আমার কাছে একদিন প্রপোজ করেন যে শ্যামবাজার বা শ্যামপুকুর নিয়ে কিছু কথা এখানে জানাতে, অর্থাৎ এই শ্যামবাজার বা শ্যামপুকুরের নামের উৎস নিয়ে কিছু বলার জন্য। আমি কথা দিয়েছিলাম আমি বলবো, কিন্তু নানা কারণে সেটা হয়ে ওঠেনি। তাই আজকে আমি সেই বিষয়টা নিয়ে উপস্থাপনা করতে এসেছি। প্রাচীন কালে সুতানটির প্রাণকেন্দ্র ছিল এই শ্যামপুকুর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ কর্মচারী, যার নাম আমরা সবাই জানি, জব চার্নক, বেহালার সাবর্ণ রায়চৌধুরীর কাছ থেকে 1300 টাকার বিনিময়ে 3টি গ্রাম কিনেছিলেন। সেই 3টি গ্রাম হলো সুতানটি, গোবিন্দপুর ও ডিহি কলিকাতা। এই 3টি গ্রাম কিনেছিলেন মানে জমিদারি সত্ত্ব কিনেছিলেন। আর এই সুতানটি গ্রামের অধীনেই ছিল এই শ্যামপুকুর। তা সে যাই হোক, উত্তর কলকাতার বিখ্যাত শ্যামপুকুর বা শ্যামবাজার এর নামকরণের পিছনে আছে মূলত দুটি মতবাদ। প্রথম মতবাদটি বেশি প্রচলিত এবং এই মতবাদ অনুযায়ী হুগলি জেলার বণিকরা, মূলত শেঠ এবং বর্ষকরা, ছিলেন সুতানাটি অঞ্চলের আদি বাসিন্দা। এরাই সুতানাটি অঞ্চলটি পরিষ্কার করে এখানে বাসযোগ্য, অর্থাৎ মানুষের বসবাসের উপযোগী করে তোলেন। সঠিক তথ্য না পাওয়া গেলেও মনে করা হয় যে 1800 শতকের ধনাঢ্য ব্যক্তি এবং জমিদার, ওই এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব শোভারাম বসাকের কুলদেবতা, মানে বাড়িতে যে দেবতার পুজো হতো সেই কুলদেবতা শ্রীকৃষ্ণেরই একটি রূপ শ্যাম রায়ের নাম অনুসারে এই শ্যামপুকুর নামটি হয়েছে। শোনা যায় এই শ্যাম রায়কে নিত্য পুজো করার আগে তাকে স্নান করানো হতো, অর্থাৎ প্রত্যেক দিনই স্নান করানো হতো। এবং তৎকালীন সময় জলের সুবিধের জন্য তিনি একটি পুকুর খনন করেছিলেন এবং সেই পুকুরেই তাদের কুলদেবতা শ্যাম রায়কে স্নান করানো হতো এবং সেই থেকেই লোকমুখে প্রচারিত হয়ে যায় এই পুকুরটির নাম শ্যামপুকুর। পরবর্তীকালে পার্শ্ববর্তী অঞ্চলটা শ্যামপুকুর নামে পরিচিত হয়ে যায়, যদিও সেই পুকুরের অস্তিত্ব আজ আর নেই। এছাড়া তার কাকা শ্যাম বসাকের নামানুসারে পার্শ্ববর্তী এলাকায় তিনি একটি বাজার বসিয়েছিলেন এবং
সেটির নাম রেখেছিলেন শ্যাম বসাকের বাজার, কিন্তু লোকমুখে তো সেটার সংক্ষিপ্তকরণ হয়ে যায়, তাই তার নাম হয়ে যায় শ্যামবাজার। আরেকটি মত আছে, যদিও সেটা ততটা প্রচলিত নয়, সেটা হলো ওই অঞ্চলে শ্যামলাল মুখোপাধ্যায় নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করতেন এবং তিনি একটি বড় পুকুর খনন করেছিলেন। তার সেই নাম থেকেই এরিয়ার নাম হয়ে যায় শ্যামপুকুর এবং পার্শ্ববর্তী বাজারটির নাম হয় শ্যামবাজার। তবে যেটা বললাম, দ্বিতীয় মতামতটা তত বেশি প্রচলিত নেই। প্রথমটাই, অর্থাৎ শোভারাম বসাকের তৈরি করা পুকুর থেকেই এর নামের উৎপত্তি, এটাই বেশি প্রচলিত। ব্রিটিশ আমলে জন জেফানিয়া হলওয়েক নামক এক ইংরেজ শ্যামবাজার নামটার পরিবর্তন করে তিনি রাখেন চার্লস বাজার, কিন্তু শোভারাম বসাক তীব্র আইনি লড়াই করে সেই শ্যামবাজার নামটি পুনরুদ্ধার করেন, কারণ সেটি তিনি নামটা উৎসর্গ করেছিলেন তার নিজের কাকার নামে। যেটা আমি আগেই বলেছিলাম, প্রাচীনকালে সুতানুটি এই প্রাণকেন্দ্র ছিল শ্যামবাজার, এবং 1698 সালের 10ই নভেম্বর জব চার্নক ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তিনি একজন রাজ কর্মচারী ছিলেন, বেহালার জমিদার সাবর্ণ রায়চৌধুরীর কাছ থেকে 1300 টাকার বিনিময়ে সুতানুটি, গোবিন্দপুর এবং ডিহি কলকাতা নামে এই 3টি গ্রামের জমিদারি স্বত্ব কেনেন। আর এই সুতানুটি গ্রামের অন্তর্গত ছিল এই শ্যামপুকুর অঞ্চল। এর আগে শোভাবাজার লাল মন্দির নিয়ে লিখতে গিয়ে সেখানে আমি কলকাতা তৈরির ইতিহাস সম্বন্ধে কিছুটা লিখেছিলাম। যারা উৎসাহী তারা আমার এই লাল মন্দির ভিডিওটা দেখে নিতে পারো, সেখানেও কিছু তথ্য আমি তুলে ধরেছি। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পরে ব্রিটিশরা কলকাতায়, মানে কলকাতা শহরকে অনেক সুসংহতভাবে তার প্রশাসন ব্যবস্থা গড়ে তোলে। তার কিছুদিন পরে, আনুমানিক 30 বছর পরে, 1785 সাল নাগাদ তারা মনে করেন কলকাতা পুলিশি ব্যবস্থার তত্ত্বাবধানে আনতে হবে, এবং তখন তারা সেই পুলিশ থানা তৈরি করার কাজ শুরু করেন এবং একটি তালিকা প্রস্তুত করেন। কলকাতার ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে 1888 সালের কলকাতায় যে 25টি থানার অস্তিত্ব ছিল, তার মধ্যে অন্যতম ছিল এই শ্যামপুকুর থানা। তাহলে শ্যামপুকুর নামটি যে অতি প্রাচীন, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, এবং সেই সঙ্গে শ্যামবাজারটাও একটি প্রাচীন অংশ বা অঞ্চল গড়ে ওঠে। যদিও আঞ্চলিক গুরুত্বের বিচারে শ্যামপুকুরের তুলনায় শ্যামবাজার ও বাগবাজার এই দুটি স্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সময়, অর্থাৎ 1888 সাল বা তার পরবর্তী সময়, কলকাতার পুলিশ কমিশনার, যাকে আমরা বাংলায় নগরপাল বলে থাকি, তিনি কলকাতা মিউনিসিপ্যালিটির মহানাগরিক বা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন। মেয়রের পদ সৃষ্টি হয় অনেক পরে। এই দুই অঞ্চল ছিল, মানে শ্যামবাজার এবং শ্যামপুকুর, ছিল বাঙালির শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, বাণিজ্য এবং আভিজাত্যের পীঠস্থান। কলকাতা পুলিশের শ্যামপুকুর থানাটি হলো বর্তমান শ্যামবাজার, বাগবাজার, কুমারটুলি এবং শোভাবাজারের একাংশ নিয়ে
গঠিত। পুরনো কলকাতার শ্যামপুকুর থানা ছিল অনেকটা বড়। বর্তমানে যে বটতলা থানা আছে সেটাও ছিল শ্যামপুকুর থানার অন্তর্গত। পরে সেটি প্রশাসনের সুবিধার্থে আলাদা করা হয়। এই শ্যামপুকুর থানা অঞ্চলে যে ঘাটগুলো আছে, মানে গঙ্গার তীরবর্তী যে ঘাট, হুগলি নদীর যে ঐতিহ্যবাহী ঘাট, সেগুলো হলো বাগবাজার ঘাট, প্রমোদা সুন্দরী ঘাট, কাশী মিত্র ঘাট, কুমারটুলি ঘাট, শোভাবাজার ঘাট। সবকটাই খুব প্রসিদ্ধ ছিল এবং জনসমাগম এখানে খুব বেশি রকম ছিল বা বর্তমানেও আছে। 1891 সালে শ্যামপুকুরের ধর্নাঢ্য ব্যক্তি মহারাজা দুর্গাচরণ লাহার বদন্যতায় মোহনবাগান ফুটবল দল ফড়িয়া পুকুর থেকে শ্যামবাজার মাঠে উঠে আসে। বর্তমানে এই মাঠটির নাম শ্যাম স্কোয়ার। ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দক্ষিণেশ্বর থেকে কলকাতার শ্যামপুকুর অন্তর্গত 55 নম্বর শ্যামপুকুর স্ট্রিটের একটি বাড়িতে এনে তার চিকিৎসা শুরু করা হয়। এই বাড়িটি শ্যামপুকুর বাটি বলে পরিচিত। পরে তাকে অবশ্য এই বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় কাশীপুর উদ্যান বাড়িতে, একটি খোলামেলা জায়গার তার চিকিৎসার সুবিধার্থে। এই কাশীপুর উদ্যান বাটিতেই তার মহাপ্রয়াণ ঘটে। এই উদ্যানবাটি ও শোভাবাজার লাল মন্দির নিয়ে ফেসবুকে আমার দুটি লেখা আছে। আমার ফেসবুক এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। এছাড়া এই উদ্যানবাটি ও শোভাবাজার লাল মন্দির নিয়ে আমার দুটি ভিডিও আছে, চাইলে তোমরাও সেখান থেকে আরো বিস্তারিতভাবে কিছু জানতে পারবে। যে শ্যামপুকুর বাটিতে শ্রী রামকৃষ্ণ ছিলেন সেটি এখন রামকৃষ্ণ মিশনের অধীনে, এবং তারাই সেটা অধিগ্রহণ করে একটি মঠ স্থাপন করেছেন। সেখানে ঠাকুরের ব্যবহৃত কিছু জিনিস ও চিত্র রাখা আছে এবং অন্যান্য অনেক জিনিসের সামনে, যেটা দিয়ে শ্রী রামকৃষ্ণ প্রথম ছবি তোলা হয়েছিল, সেই ক্যামেরার কয়েকটি অংশ এই বাড়িতে সযত্নের রাখা আছে। যাই হোক, এই ভিডিওটা আমি বেশি বড় করলাম না, কেন আমি শ্রী রামকৃষ্ণের সম্বন্ধে উদ্যানবাটিতে অনেক কিছু বলেছি, সেটাই তোমরা দেখে নিও। আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তা আজকে আমি এখানেই রাখছি, আপাতত চলি, টাটা।